সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। মুক্ত সফটওয়্যার অনুরাগীদের জন্য এই বছরটি আমার মনে হয় বেশ গুরুত্বপূর্ণ। সব ঠিকঠাক থাকলে কিছুদিন পরেই ডেবিয়ান GNU লিনাক্সের নতুন রিলিজ আমরা দেখতে পাবো। বছরের শেষ দিকে আশা করা যায় FreeBSD অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ প্রকাশিত হবে। এরকম দুটি প্রভাবশালী মুক্ত অপারেটিং সিস্টেমের মাইলফলক রিলিজ ছাড়াও এই বছর এরই মধ্যে এমন একটি প্রোগ্রামের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে যেটি আদৌ কোনো দিন আসবে সেই আশাই অনেকে ছেড়ে দিয়েছিলেন। প্রোগ্রামটির নাম GNU ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম বা সংক্ষেপে GIMP। আপনারা কমেন্টে মাঝে মাঝে বলেন আমি যেসব প্রোগ্রাম ব্যবহার করি সেগুলি নিয়ে ভিডিও তৈরি করতে। এটা বেশ দারুণ একটা বুদ্ধি। এর আগে যদিও GIMP নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, আমার মনে হলো GIMP-এর নতুন রিলিজ 3.0 বের হবার পর নতুন আরেকটি ভিডিও তৈরি করা প্রয়োজন। GIMP আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি প্রথম প্রোগ্রাম যেটি আমি সচেতনভাবে মুক্ত সফটওয়্যার জেনে ব্যবহার করি। GIMP-এর আগে VLC বা অন্যান্য মুক্ত সফটওয়্যার প্রোগ্রাম ব্যবহার করে থাকলেও সেগুলি যে আসলে মুক্ত বা মুক্ত সফটওয়্যার জিনিসটাই কি তখন তা জানতাম না। নিজের কম্পিউটার হাতে আসার পরপরই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে গিয়ে আবিষ্কার করেছিলাম সেই প্রোগ্রামের মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। তখন ইন্টারনেটে GIMP-এর কথা জানতে পারি। এটি মুক্তভাবে বিকশিত, সবাই এটি ব্যবহার করতে পারে এবং সবাই এর বিকাশে অবদান রাখতে পারে, এই ধারণাটা তখন খুবই ভালো লেগেছিল। GIMP-এর কারণেই আমি আস্তে আস্তে অন্যান্য মুক্ত সফটওয়্যার ব্যবহার করতে আগ্রহী হই। সবচেয়ে বড় কথা, ফটোশপ আমার কাছে কঠিন মনে হলেও কোনো এক কারণে GIMP আমার কাছে একটুও কঠিন মনে হয়নি। বেশিরভাগ সহজ এডিটিংয়ের জন্য GIMP-এর কোনো টিউটোরিয়াল বা ম্যানুয়ালও আমাকে দেখতে হয়নি। এর UI আমার কাছে এতটাই সহজাত মনে হয়েছে। তবে এর বিপরীত কথাও আমি শুনেছি, কাজেই GIMP-কে সবার কাছেই ফটোশপের চাইতে সহজ মনে হবে এটা সত্যি নয়। অনেকে GIMP-কে ফটোশপের বিকল্প হিসেবে উপস্থাপন করেন। আমার মনে হয় এই চিন্তাটাও ঠিক নয়। আমরা এর আগে সফটওয়্যার ক্লোন করার ব্যাপারটা দেখেছি, যেমন GNU অপারেটিং সিস্টেম ইউনিক্সের ক্লোন, আবার GNU অক্টেভ হলো MATLAB প্রোগ্রামের ক্লোন। কিন্তু GIMP প্রোগ্রামটি কখনো অ্যাডোবি ফটোশপ বা অন্য কোনো প্রোগ্রামের ক্লোন হিসেবে তৈরি করা হয়নি। এটি একটি স্বতন্ত্র রাস্টার গ্রাফিক্স এডিটর। GIMP দিয়ে ডিজিটাল ছবি এডিট করার পাশাপাশি কি হচ্ছে এসব? একা একা এডিটিং শুরু হয়ে গেছে। আচ্ছা, যা হোক, যা বলছিলাম, GIMP দিয়ে ডিজিটাল ছবি এডিট করার পাশাপাশি রাস্টার গ্রাফিক্স ডিজাইনের কাজও করা যায়। তো GIMP-এর জন্ম হলো কিভাবে? BSD ইউনিক্স ও RISC-V এর জন্য বিখ্যাত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসেই GIMP-এর জন্ম। 1995 সালে পিটার ম্যাটিস এবং স্পেন্সার কিম্বল তাদের সেমিস্টার প্রজেক্ট হিসেবে একটি রাস্টার গ্রাফিক্স এডিটর তৈরি করতে শুরু করেন। বার্কলির এক্সপেরিমেন্টাল কম্পিউটিং ফ্যাসিলিটি বা XCF ল্যাবে GIMP বিকশিত হতে থাকে। 1995 সালকে GIMP-এর জন্মসাল হিসেবে ধরলে এই বছর GIMP-এর বয়স 30 বছর পূর্ণ হয়েছে। তবে প্রথম পাবলিক রিলিজ 0.54 আসে তার পরের বছর, অর্থাৎ 1996 সালে। মুক্ত সফটওয়্যার জগতে তখনই GIMP প্রবল জনপ্রিয়তা পায়। লিনাক্স কার্নেলের টাক্স নামের যে বিখ্যাত ম্যাসকটটি আমরা দেখি, ল্যারি এউইং এটি GIMP 0.54 দিয়ে তখনই তৈরি করেছিলেন। শুরু থেকেই GIMP-কে প্লাগ-ইন কেন্দ্রিক একটি ডিজাইনে গড়ে তোলা হয়, অর্থাৎ যে কেউ চাইলে আস্ত প্রোগ্রামের সোর্স কোডে পরিবর্তন না এনেই নিজের একটা প্লাগ-ইন তৈরি করে GIMP-এর সাথে ব্যবহার করতে পারবে বা অন্যদের সাথে সেটা শেয়ার করতে পারবে। অ্যাডোবি ফটোশপে যেরকম একটা প্রজেক্ট .ps এক্সটেনশনের ফাইলে সেভ করা হয়, GIMP-এর নিজস্ব ফাইল এক্সটেনশন হলো .xcf। এটি এক্সপেরিমেন্টাল কম্পিউটিং ফ্যাসিলিটি ল্যাবের নাম থেকে গৃহীত। রাস্টার গ্রাফিক্স এডিটিং এমন একটা জিনিস যেটা কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে করা সম্ভব নয়। GIMP খুব সম্ভব প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত মুক্ত সফটওয়্যার প্রোগ্রাম যেটি পরিপূর্ণভাবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI দিয়ে তৈরি। GIMP 0.60 ভার্সন পর্যন্ত এই GUI লেখা হয়েছিল সেই সময়ে ইউনিক্সের জনপ্রিয় মোটিভ নামের একটি অবরুদ্ধ টুলকিট দিয়ে। এরপর থেকে GIMP-এর জন্য স্বতন্ত্র একটি টুলকিট তৈরি করা হয় যার নাম GTK বা GIMP টুলকিট।
এই জিটিকে টুলকিট পরবর্তীতে গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্টের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। গিম্পের রিলিজ সাধারণত স্টেবল এবং ডেভেলপমেন্ট এই দুই শাখায় হয়ে থাকে। দশমিক চিহ্নের পর জোড় সংখ্যা স্টেবল রিলিজ নির্দেশ করে, যেমন 2.80, 3.04 ইত্যাদি। অপরদিকে 2.9 বা 3.1 নির্দেশ করে ডেভেলপমেন্ট বা টেস্টিং ভার্সন। 1998 সালে গিম্প 1.0 বের হয়। 1.2 এর পর 2.0 সংস্করণ প্রকাশিত হয় 2004 সালেই। এই মাইলফলক দ্বিতীয় সংস্করণে গ্রাফিক্যাল টুলকিট GTK2 ব্যবহৃত হয়। কিন্তু এরপর থেকে 2.0 সংস্করণের শুধু পয়েন্ট রিলিজ হতে থাকে, অর্থাৎ 2.0.6, 2.4, 2.6 ইত্যাদি। সবাই অধীর আগ্রহে গিম্পের তৃতীয় মাইলফলক রিলিজের অপেক্ষায় থাকে, কিন্তু সেটা আর আসে না। গিম্পের তৃতীয় সংস্করণ GTK3 ব্যবহার করার কথা। এদিকে GTK টুলকিটের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়ে যায় 2011 সালে। 2.9 ডেভেলপমেন্ট সংস্করণে GTK3 পোর্টিংয়ের কাজ চলতে থাকে। সেই সাথে গিম্প 3তে যেসব নতুন সংযোজন আসার কথা সেগুলির কাজও চলতে থাকে, কিন্তু এসব কাজ স্থিতিশীল আকারে প্রকাশের অবস্থায় আর আসে না। বছরের পর বছর অতিক্রম হওয়ার পর অনেকে ধরে নেয় 2.10 সংস্করণের পর গিম্পের আসলে আরও কোনো রিলিজ আসবেই না। কিন্তু এই বছর সেই বহুল আকাঙ্ক্ষার রিলিজ অবশেষে আমাদের হাতে এসেছে। গিম্প 3 এর মাধ্যমে আমরা এই পুরনো মুক্ত রাস্টার গ্রাফিক্স এডিটরে বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোজন পেয়েছি। তার মধ্যে অন্যতম হল নন ডিস্ট্রাকটিভ এডিটিং, স্বয়ংক্রিয় লেয়ার রিসাইজ এবং ইউনিক্স অপারেটিং সিস্টেমে নতুন ওয়েভ অ্যান্ড ডিসপ্লে প্রোটোকল সমর্থন। এছাড়া ছোটখাটো অনেকগুলি পরিবর্তন গিম্পে কাজ করার ব্যাপারটা আরও আরামদায়ক করে তুলেছে। আজকের পর্বে আমরা গিম্পের এই নতুন রিলিজ দেখব। এছাড়া গিম্পের প্লাগইন ও স্ক্রিপ্টিং সুবিধা নিয়েও আলোকপাত করা হবে। চলুন তবে শুরু করা যাক। GNU Linux ব্যবহারকারীরা ডিস্ট্রিবিউশনের প্যাকেজ ম্যানেজারের মাধ্যমেই গিম্প ইনস্টল করতে পারবেন। যদি আপনার ডিস্ট্রিবিউশনে গিম্পের সর্বশেষ সংস্করণ এখনও না এসে থাকে, তাহলে ফ্ল্যাটপ্যাক বা অ্যাপ ইমেজের মাধ্যমেও গিম্প ব্যবহার করতে পারবেন। অ্যাপ ইমেজ গিম্পের ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে। উইন্ডোজ এবং ম্যাকওয়েস ব্যবহারকারীরাও গিম্প এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো অন হচ্ছে গিম্প 3.0.4, যেটি গিম্পের সর্বশেষ সংস্করণ। গিম্প ইনস্টলেশনের পর ইন্টারফেস দেখতে অনেকটা এরকম থাকে, যেটি আমি আমার সুবিধা মতো একটু পরিবর্তন করেছি। একটি ছবি ওপেন করা যাক। যদিও দেখে বোঝার কোনো উপায় নেই, কিন্তু গিম্প এখন পূর্ণাঙ্গভাবে ওয়েবল্যান্ডে চলছে, যাতে করে গিম্পের ইন্টারফেস আগের থেকে বেশি রেসপন্সিভ হয়েছে। গিম্পের নতুন বৈশিষ্ট্যগুলির একটি হলো লেয়ার অটো এক্সপ্যানশন। ব্যাপারটা কীরকম দেখা যাক। আমি একটি নতুন লেয়ার তৈরি করছি। এই লেয়ারটির উপর আমি যদি ড্রয়িং টুল দিয়ে আঁকার সময় লেয়ার অপশনে এসে এই এক্সপ্যান্ড লেয়ার্স অপশনটি অন করে দিই, তাহলে আমরা একটা লেয়ারে কোনো ব্রাশ দিয়ে কাজ করতে করতে তার বাইরে চলে এলেও লেয়ারটি নিজে থেকে বড় হতে থাকবে। দেখা যাক ব্যাপারটা কীরকম। আমরা দেখতে পাচ্ছি লেয়ারটি বড় হচ্ছে নিজে থেকেই। আমরা চাইলে এখানে এই লেয়ার এখানে দেওয়া আছে হোয়াইট, এটাকে আমরা ট্রান্সপারেন্সি দিতে পারি। এখানে ট্রান্সপারেন্সি দিলে আমরা দেখতে পাবো লেয়ারটি যখন নিজে থেকে এক্সপ্যান্ড হবে তখন সেটি হবে ট্রান্সপারেন্ট লেয়ারে। এটি একটি আমার মনে হয় চমৎকার সুবিধা। তো আমরা এই লেয়ারটি ডিলিট করে দিই। গিম্প 3 এর আরেকটি বড় নতুন বৈশিষ্ট্য হলো নন ডিস্ট্রাকটিভ এডিটিং। এই যেমন আমি যদি একটি ফিল্টারে দেখা যাক, ধরুন যে এই ব্লার ফিল্টারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মার্জ ফিল্টার অপশনটি অন অবস্থায় যদি থাকে তাহলে সেই ফিল্টারটি মার্জ হয়ে যাবে, কিন্তু সেটি যদি আমরা অফ করে দিই তাহলে ধরুন এই যে আমরা যে ব্লার করলাম সেটি এই লেয়ার মেনুতে একটি এফেক্টস চিহ্নের মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে কিছু একটা লেয়ার এফেক্ট আছে এবং এই এফেক্টটি আসলে নন ডিস্ট্রাকটিভ, অর্থাৎ এই লেয়ারটি আমরা চাইলে হাইড করতে পারবো, আবার প্রয়োজন মতো ডিলিটও করে দিতে পারবো, আবার আমরা এটা আন্ডু করে দিতে পারি। আবার এর উপর যদি অন্য কোনো ফিল্টার আমরা ব্যবহার করি সেটিও আমরা প্রয়োজন মতো এভাবে রিমুভ করে দিতে পারবো বা মার্জ করে দিতে পারবো।
এই যে মার্জ ফিল্টার অপশনটি দেখতে পাচ্ছি। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি 2টি ফিল্টার আছে। এই 2টি ফিল্টারের যে কোনো একটি আমরা চাইলে রিমুভ করে দিতে পারি বা দুটোই রাখতে পারি। তো এবং চাইলে আমরা এগুলো মার্জও করে দিতে পারি। এসব সুবিধা ছাড়াও গিম্পে লেয়ারের গ্রুপ সহ অন্যান্য ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশে পরিবর্তন আনা হয়েছে, যাতে গিম্প ব্যবহার করা আগের চাইতে বেশি আরামদায়ক হয়েছে। এদিকে বেশ কিছু ফিল্টারে OpenCL ব্যবহারের মাধ্যমে, যেটি আমরা এখানে দেখতে পারবো, যে এটি আমরা প্রিফারেন্সেস এখানে গিয়ে যদি প্লেগ্রাউন্ড অপশনটি ওপেন থাকে তাহলে আমরা দেখতে পাবো এখানে OpenCL ব্যবহার করার একটি অপশন আছে। গিম্প 3.0-তে OpenCL ব্যবহারে আগের থেকে বেশ উন্নতি সাধন করা হয়েছে। তবে এসব পরিবর্তন সত্ত্বেও গিম্পের মৌলিক কাজের ধারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। কাজেই গিম্প দিয়ে কিভাবে কাজ শুরু করা যায় এরকম একটি টিউটোরিয়াল যদি দেখতে চান, ডেসক্রিপশনে আমার পুরনো ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। আশা করি গিম্প 3 ব্যবহার করে আমার যেরকম ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। সেই প্রসঙ্গে বলি, এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া গিম্প নিয়ে আপনাদের মতামত ও অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা দেখলাম অন্যতম জনপ্রিয় মুক্ত সফটওয়্যার রাস্টার গ্রাফিক্স এডিটর গিম্পের নতুন সংস্করণ। অনেকে গিম্পের সাথে অ্যাডোবি ফটোশপের তুলনা করতে গিয়ে বলেন ফটোশপে এই সুবিধা আছে যেটা গিম্পে নেই, বা ফটোশপে অমুক কাজ করা যায় যেটা গিম্পে করতে বেশি সময় লাগে। আমার মনে হয় ফটোশপের সাথে গিম্পের এভাবে তুলনা করা ঠিক নয়, কারণ আগেই বলেছি গিম্প একটি স্বতন্ত্র প্রোগ্রাম, এটি ফটোশপের ক্লোন নয়। এছাড়া গিম্পের শক্তিশালী স্ক্রিপ্টিং এবং প্লাগইন ব্যবস্থার কারণে খুব সহজে এর কার্যকারিতা বৃদ্ধি করা যায়। গিম্পে পাইথন, সি, ভাভা এবং স্কিম ভাষায় প্লাগইন লেখা সম্ভব। গিম্প দিয়ে তৈরি এর আগের ভিডিওতে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। কেউ কাজটা ধীর গতিতে ম্যানুয়ালি করতে না চাইলে এজন্য সুন্দর সুন্দর স্ক্রিপ্ট ও প্লাগইন আছে। কয়েকটি এই কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে থাকে। অন্যান্য কাজেও গিম্পের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা জুড়ে দিয়ে অ্যাডোবি ফটোশপের সাথে গিম্পের যে দূরত্ব আছে তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আবার স্ক্রিপ্টিংয়ের সাহায্যে একটি বাহ্যিক স্বতন্ত্র প্রোগ্রামও গিম্পের সাথে ব্যবহার করা সম্ভব। অনেকেই গিম্পের স্ক্রিপ্টিং সুবিধার কথা না জানার কারণে অনেক কাজ ম্যানুয়ালি সময় সাপেক্ষভাবে করে থাকেন। যারা কোডিং করতে অপারগ বা অনিচ্ছুক তারা চাইলে ইন্টারনেট থেকে তাদের কাজের জন্য প্রয়োজনীয় প্লাগইন বা স্ক্রিপ্ট ডাউনলোড করতে পারেন। আমার মনে হয় এই স্ক্রিপ্টিং এবং প্লাগইন ব্যবস্থাই গিম্পের সবচেয়ে শক্তিশালী দিক, কেননা এর মাধ্যমে গিম্প দিয়ে আপনি কি করতে পারবেন সেটার বাস্তব কোনো সীমাবদ্ধতা নেই। এই দিক বিবেচনায় গিম্প অ্যাডোবি ফটোশপের চাইতেও বেশি শক্তিশালী হতে পারে। গিম্প ছাড়াও এখন KDE প্রতিষ্ঠানের কুইটা নামের প্রোগ্রাম অনেক জনপ্রিয়তা পেয়েছে। তবে গিম্প আর কুইটা ঠিক একরকম কাজ করার জন্য তৈরি নয়। গিম্পের মূল কাজ ছবি এডিট করা, আর কুইটার মূল কাজ ডিজিটাল আর্ট তৈরি করা। তারপরও গিম্প দিয়ে যেমন ডিজিটাল আর্টের অনেক কাজই করা সম্ভব, তেমনি কুইটা দিয়েও ছবি এডিট করার বেশ কিছু কাজ করা যায়। এছাড়া যারা ভেক্টর গ্রাফিক্স এডিটর চান তারা ইঙ্কস্কেপ প্রোগ্রামটি দেখতে পারেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।